দেশ নাকি কানাডা, কোনটা ভালো? আসলে সব দেশই ভালো। সব দেশেরই নিজস্ব কিছু সৌন্দর্য আছে। তারপরও দেখা যাচ্ছে আমরা জীবনের প্রয়োজনে নিজের দেশ ছেড়ে কখনো কখনো অন্য দেশে মুভ করতে চাই। নিজের দেশ ছেড়ে যদি কানাডাতে মুভ করতে চান, তাহলে সবার আগে নিজেকে প্রশ্ন করুন, কানাডাতে কেন মুভ করতে চান? অন্ধের মতো কখনো বলবেন না যে ভাই কানাডা আমার স্বপ্ন, যে করেই হোক কানাডাতে আমাকে মুভ করতেই হবে, ওইখানে না গেলে আমি মনে হয় সুখী হতে পারবো না। আসলে এই টাইপের প্রশ্ন, মানে এই যে কেন মুভ করতে চাই, এই টাইপের প্রশ্ন শুধু কানাডা না, আপনি আপনার নিজ দেশ ছেড়ে যে কোনো দেশে মুভ করতে চাইলেই এই প্রশ্নটা সবার আগে নিজেকে করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন। আসেন আমরা পয়েন্ট করে করে ডিসকাস করি। ঠিক আমি যেভাবে ডিসিশন নিয়েছিলাম যে আমি কোন কারণে আসলে নিজের দেশ ছেড়ে কানাডাতে মুভ করতে চাই, সেটা নিয়ে মূলত আলোচনা করব। তাতে দেখা যাবে আপনি একটা কনসেপ্ট পেয়ে যাবেন, তাহলে আপনিও একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। প্রথম পয়েন্ট হচ্ছে সুখ। সুখটা হচ্ছে জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেজন্য নিজেকে আগে প্রশ্ন করেন যে আপনি কি আপনার দেশ এবং আপনার বর্তমান পজিশন নিয়ে সুখী কি না। আমি জানি 99% মানুষ হয়তো বলবেন না ভাই আমি তো সুখী না। তাহলে কি 99% মানুষ দেশ ছাড়বেন? না, এইটা তো করা যাবে না। আসলে নিজের পজিশন, নিজের অবস্থানে নিজেকে আগে সুখী ভাবা শিখতে হবে, তারপরে অন্য কথা। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সুখী ভাই, এখানে কোনো কনফিউশন নেই। এবং আমি এতটাই সুখী যে আমার সুখ দেখে মানুষ আমাকে হিংসা করে। আলহামদুলিল্লাহ। কিভাবে আমার মতো সুখী হতে পারবেন সেটা নিয়ে না হয় আরও একদিন গল্প শোনাবো, সেটা অন্য আলোচনার ব্যাপার, আর একদিন কথা হবে সেটা নিয়ে। তাহলে বুঝতেই পারছেন যে সুখের সন্ধানে আমি কিন্তু কানাডা আসিনি। তাহলে কিসের সন্ধানে আসছি সেটা নিয়েই কথা বলবো। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। এই পার্কটা যেমন আমরা ঘুরে দেখব, আবার আমরা আলোচনাও করতে থাকবো। চলেন আমার সাথে হাঁটেন এবং গল্প করেন। প্রথম পয়েন্ট হচ্ছে আমার জব। আমি বাংলাদেশে যে জবটা করতাম, অর্থাৎ একটা প্রাইভেট জব করতাম, জবে কিন্তু অনেক হ্যাপি ছিলাম আমি। জবটা অনেক ভালো ছিল, মেন্টাল শান্তি ছিল। কিন্তু আসলে দেখা যাচ্ছে ওই জবটা দিন যাচ্ছিল আমার টেনশন বাড়াচ্ছিল। কী জন্য? কারণ আমি আমার পজিশনে সিনিয়র হচ্ছিলাম। আর আপনারা জানেন বাংলাদেশে বেসরকারি সেক্টরে আপনি যত সিনিয়র হবেন আপনার জবের সিকিউরিটি তত কমতে থাকবে, মানে হাই রিস্ক। কি অবস্থা দেখেন। আমি যেখানে আছি এটা কিন্তু একটা পার্ক। অ্যাকচুয়ালি এখানে আবাসিক এলাকাগুলো কিছু দূর পর পর দেখা যায় একটা সুন্দর সুন্দর পার্ক থাকে। এবং এটাকে যদি আমি একটু দেখাই, খেয়াল করেন যে কি সুন্দর সবুজ চারিদিকে। এবং যে জিনিসটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ঘাসগুলো দেখেন, সব একই হাইটের। কারণ এখানে একটা রুল আছে যে যে জায়গা যার, তার নিজস্ব দায়িত্বে ঘাস কেটে পরিষ্কার রাখতে হবে সবসময়। এটা যদি প্রাইভেট হয়ে থাকে ওই ব্যক্তির কাটতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর করতে হবে, মানে মেনটেন করতে হবে। তার কারণে, যার কারণে দেখা যাচ্ছে পুরো মসৃণ, দেখেন একটা পাহাড়ি এলাকা, তাই না, উঁচু নিচু, মানে অসাধারণ। তো আমি এই এলাকাটাকে বিশেষ করে, এই এলাকা আমি একটু বেশি আসি, এটা হচ্ছে শেরুড পার্ক। শেরুড পার্কের নাম আমার ভিডিওতে অনেকবার শুনেছেন। শেরুড পার্ক হচ্ছে আলবার্টা প্রভিন্সের এডমন্টন যে রাজধানী, সেই এডমন্টন শহরের ঠিক কোল ঘেঁষে হচ্ছে শেরুড পার্ক এলাকা। এই এলাকাটা আমার কাছে খুবই পছন্দের একটা শহর, খুব ছোট্টখাট্ট, পরিপাটি এবং ছিমছাম। এর পাশাপাশি আমার আরও কিছু ভয় ছিল। সেটা হচ্ছে আমার বউ মাস্টার্স পাস করা সত্ত্বেও দেখা যাচ্ছে আমার একটা নিয়ত ছিল যে আল্লাহ না করুক তাকে দিয়ে আমি কখনো চাকরি করাবো না। যার কারণে আমি ছিলাম আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। এখন আপনি হয়তো বলবেন ভাই আপনি তো ইউটিউব করেন, আপনি তো ব্লগ করেন, আপনার তো এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হয়, এটা দিয়েই তো আপনার সংসার চালাতে পারেন। হ্যাঁ ভাই, এখানেও কথা আছে। কথাটা হচ্ছে যেহেতু আমি একজন ট্রাভেল ব্লগার মূলত, তাই না, বাংলাদেশে তো আমি মূলত ট্রাভেল ব্লগই করতাম। তো ট্রাভেল ব্লগ কি, আমি যদি ট্রাভেল না করি তাহলে কিন্তু ব্লগ আসবে না। তার মানে কি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, দেশে বিদেশে প্রতিনিয়ত আমাকে কিন্তু ট্রাভেল করে যেতে হবে। এটা কিন্তু এতটা সহজ না যতটা সহজে আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখেন। তো এটা কঠিন হচ্ছিল কী জন্য? কারণ আমার বয়স বাড়ছে, আমার বয়স তো অলরেডি 40+। আমার ছেলের পড়াশোনার চাপ বাড়ছে, মানে সে বড় হচ্ছে, সব কিছু মিলিয়ে। আর আমি যেহেতু ফ্যামিলি নিয়ে ব্লগ করি, তো পুরো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা প্রতি মাসে মাসে, তো এটা আসলেই দেখা যাচ্ছে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। সেজন্যই আমার প্ল্যান ছিল যে আমার পরিবারের জন্য আমি সেকেন্ড ইনকাম সোর্স খুঁজব, যে ইনকাম সোর্সে আমার কোনো ভূমিকা থাকবে না, ভূমিকা থাকবে আমার বউয়ের। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে আমার বউ যদি পড়াশোনা শেষের এত বছর পরে জবে ঢোকে, তাহলে সে স্টার্টিংয়ে কত টাকা স্যালারি পাবে?
10 থেকে 15 হাজার, ম্যাক্সিমাম 20 হাজার টাকা পার মান্থ। কিন্তু এই টাকায় কি সংসার চালানো সম্ভব? সম্ভব না। এবং এই 20 হাজার টাকার স্যালারির থেকে তাকে যদি মিনিমাম 50 হাজার টাকার স্যালারিতে উঠতে হয়, তাহলে কত বছর জব করতে হবে, এক্সপেরিয়েন্সড হবে, তারপরে না একটা হ্যান্ডসাম স্যালারি পাবে। তো এটা কিন্তু অনেক দিনের ব্যাপার। ভেবে দেখলাম তাহলে ক্যানাডাই হতে পারে আমার বউর জন্য একটা সহজ চাকরির ফিল্ড। কী জন্য সহজ বলছি? কারণ ক্যানাডাতে দেখা যাচ্ছে আপনি পড়াশোনা না জেনেও যে ইনকাম করতে পারবেন, সেই ইনকামে আপনার সংসার মোটামুটি চলে যাবে, বেশ ভালোই চলে যাবে। হয়তোবা সেই টাকা দিয়ে আপনি আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারবেন না, কিন্তু আপনার সংসারটা বেশ ভালো চলে যাবে। মানে আমি যদি আমাদের দেশের তুলনায় বলি, অনেক ভালো চলে যাবে। তাহলে আমি একটু মার্কিং সিস্টেম করি। সেটা হচ্ছে এই জবের ক্ষেত্রে ক্যানাডাকে আমি দিচ্ছি 1 পয়েন্ট, বাংলাদেশকে আমি দিচ্ছি 0 পয়েন্ট। এবার আমার দ্বিতীয় পয়েন্ট, এটা হলো চিকিৎসা। এই চিকিৎসাই বলতে পারেন আমার জন্য ভয়ঙ্কর, কারণ এটাকে আমি প্রচণ্ড রকম ভয় পাই। কেন ভয় পাই? কারণ হচ্ছে 2008 সালে আমার আব্বু স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। এবং শুধু তাই না, আব্বু বোবা হয়ে যান ওই সময়, এবং এই অবস্থায় আব্বু 8.5 বছর বেঁচে ছিলেন। তো এই সময়ে আমরা শুরুতেই ঢাকার স্কয়ার হসপিটালে ট্রিটমেন্টের জন্য আব্বুকে আমাদের 19 দিন রাখতে হয়েছিল। আলহামদুলিল্লাহ 19 দিন পর একটা পর্যায়ে আসে, কিন্তু এরকম পর্যায়ে আসে না যে তাকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। তারপরও দেখা যাচ্ছে 19 দিন খরচ বহন করার পরে আমরা আসলে আর খরচ বহন করতে পারছিলাম না, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল। তখন আমরা কি করলাম, আব্বুকে ডাক্তারের কাছে রিকোয়েস্ট করে আমরা আসলে রিলিজ করে বাসায় নিয়ে যাই। আমরা 4 ভাই, অর্থাৎ আমার আব্বুর 4টা সন্তান। আমার আম্মা তখন হেডমিস্ট্রেস ছিলেন, এখন রিটায়ার্ড। এবং আমার আব্বুর অনেক শুভাকাঙ্ক্ষী, মানে আমার আব্বু এত জনপ্রিয় একজন মানুষ ছিল, এটা আমাদের জন্য একটা গর্ব। কিন্তু তারপরও দেখা যাচ্ছিল যে আমার আব্বুর ট্রিটমেন্ট নিয়ে আমরা চিন্তা করতাম সবসময়। কিন্তু আল্লাহর রহমতে 8.5 বছরে আব্বুর কখনো আমরা অবহেলা হতে দেইনি, আলহামদুলিল্লাহ। আমার ভয় হচ্ছে এখানেই, কারণ আল্লাহ না করুক আব্বুর মতো যদি আমিও এরকম অসুস্থ হয়ে যাই, তাহলে আমার ট্রিটমেন্টের ব্যয়ভার আসলে কিভাবে আমরা ম্যানেজ করব। কারণ হচ্ছে আমার তো 4 সন্তান নেই, তারা তো চাকরি করে না। আমার বউও দেখা যাচ্ছে আমার আম্মার মতো চাকরি করে না। তাহলে এই খরচটা কে বেয়ার করবে? কিভাবে ম্যানেজ হবে আমার ট্রিটমেন্টের খরচ? তাহলে পরিণতি কী হবে? আমি কি বিনা চিকিৎসায় পড়ে থাকবো, আর আমার বউ আমার সংসার চালানোর খরচ ম্যানেজ করতে যে পাগল প্রায় হয়ে যাবে? আর এ কারণেই আমি ক্যানাডাকে আবার 1 পয়েন্ট দিব এবং বাংলাদেশকে 0 পয়েন্ট। কারণ হচ্ছে ক্যানাডাতে ট্রিটমেন্ট প্রায় ফ্রি, এবং কোনো কারণে আল্লাহ না করুক আপনার সিরিয়াস মানে ইমার্জেন্সি কারণে যদি আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়, তারপরে যাবতীয় খরচ, সে অপারেশন হোক আর যাই হোক না কেন, সমস্ত খরচ কিন্তু কেনেডিয়ান সরকার সেটা বহন করে, আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটু বসি, কারণ এই সামান্য কয়েক মিনিটের কন্টেন্ট রেকর্ড করতে যেয়ে কিন্তু 1 ঘন্টা পার করে ফেলেছি। তো এখন বসে বসে গল্প করব, ঠিক আছে? এইবার হচ্ছে আমার তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে খাবারে ভেজাল। দেশের খাবারের কি অবস্থা সেটা মনে হয় নতুন করে আর বলার কিছু নাই। আর এই ভেজাল খাবার খেয়েই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বড় বড় অসুখ হচ্ছে। যে অসুখকে আমি এত ভয় পাচ্ছি, আর সেই অসুখই হচ্ছে কিন্তু আমাদের প্রতিদিনের খাবার থেকে। তাহলে এটাকেও কিন্তু আমি আসলে প্রচণ্ড রকম ভয় পেতাম। যদিও ক্যানাডাতে দেখা যাচ্ছে ফ্রোজেন খাবার অনেক বেশি, ফ্রোজেন খাবারও কিন্তু ভালো না। তারপরও তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে ক্যানাডার খাবারের মান অনেক ভালো। অর্থাৎ এখানেও কিন্তু আমি ক্যানাডাকে দিব 1 মার্ক আর বাংলাদেশকে দিব 0। এবার চতুর্থ পয়েন্ট, ছেলের পড়াশোনা। আপনারা জানেন যে বাংলাদেশে একটা ভালো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এবং তার খরচ বেয়ার করা কতটা কঠিন। আর আমাদের সময় আমরা কি করতাম, আমরা কিন্তু প্রাইমারি স্কুলে পড়েছি। প্রাইমারি স্কুলের খরচও যেমন তেমন নাই, আবার পড়াশোনাটা কত ভালো ছিল সব কিছু মিলিয়ে। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাইমারি স্কুলকে আসলে একটা ভালো চাকরির প্রতিষ্ঠান হিসেবেই কাউন্ট করা হয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কাউন্ট করা হয় না। এটাই হচ্ছে আমাদের আক্ষেপ। কিন্তু ক্যানাডাতে দেখা যাচ্ছে ভার্সিটির আগ পর্যন্ত আপনার সন্তানের পড়াশোনা নিয়ে খুব একটা টেনশন নেই। তো এই ক্ষেত্রেও আমি ক্যানাডাকে দেব 1 পয়েন্ট আর বাংলাদেশকে দিব 0। 0 বলতে পারে এটা আপনারা মনে করেন না যে বাংলাদেশের পড়াশোনাকে আমি কোনো ভ্যালুই দিচ্ছি না, অবশ্যই ভ্যালু আছে। আসলে জাস্ট আমি পয়েন্ট কোন দিকে বেশি হচ্ছে সেইটাই বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য 1 এবং 0 বলে যাচ্ছে। আসলে এটাকেও আপনারা আবার নেগেটিভভাবে দেখেন না। তাহলে আমাদের আজকের খেলার রেজাল্ট কী দাঁড়ালো? ক্যানাডা বনাম বাংলাদেশ, ক্যানাডা পেল 4 পয়েন্ট আর বাংলাদেশ পেল 0 পয়েন্ট। আর এ কারণেই দেখা যাচ্ছে আমি আসলে ক্যানাডাতে এখনও পর্যন্ত ট্রাই করে যাচ্ছি সেটেল হওয়ার। তাহলে এই কটা পয়েন্টই ছিল আসলে আমার ক্যানাডাতে মুভ করার মূল কারণ। এখন আমার কথা হচ্ছে, আপনিও কি মুভ করবেন?
সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনাকে ডিসাইড করতে হবে আসলে আপনার রিকোয়ারমেন্ট কোনটা কোনটা। এই জিনিসগুলোই যে আপনার রিকোয়ারমেন্ট হবে এমন কিন্তু কোনো কথা নেই। আবার এমনও হতে পারে যে হ্যাঁ, আপনার যে রিকোয়ারমেন্টগুলো সেই জিনিসগুলো আপনি দেশেই ভালোভাবে মিটিয়ে ফেলতে পারছেন। তাহলে ভাই কেন বিদেশে যাবেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, বিদেশ আসলেই বিদেশ। নিজের দেশ কখনোই হতে পারবে না। এটা কখনোই সম্ভব না। আর এজন্যই তো বলা হয় নিজের দেশ হচ্ছে মায়ের মতো। মা যেমন কখনো পর হয় না, নিজের দেশ আসলে কখনো পর হয় না। আমি আমার রিকোয়ারমেন্টগুলো দেশে মেটাতে পারিনি বা পারবো না বলেই আমি বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করে যাচ্ছি ভাইয়া। আমি পারবো কিনা জানি না, এমন হতে পারে আল্লাহ না চাইলে আমাকে তো দেশেও ফিরে যাওয়া লাগতে পারে, সেটা পরের কথা। কিন্তু অন্তত চেষ্টা করে যাচ্ছি। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।